This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ একদম অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের প্রত্যেক দিন রাজনীতি নিয়ে কথা হয়, সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়। আজকে ক্রিকেট নিয়ে কথা হবে। দেখুন, ভারতীয় ক্রিকেটে একটা ট্রানজিশন বা একটা পরিবর্তনের হাওয়া আছে। অর্থাৎ পরিবর্তন হচ্ছে, একটা জেনারেশন আস্তে আস্তে খেলা ছাড়ছে, রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে, আর একটা জেনারেশন ধরছে খেলা। এটা যে কোনো জিনিসে থাকে, পলিটিক্সে থাকে, খেলায় থাকে, সংসারে থাকে। বাবা বয়স হলে ছেলে হচ্ছে সংসারের যেমন হাল ধরে, সব কাজেই সেটা রয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে এই ট্রানজিশন পিরিয়ডটা নিয়ে বড্ড চেঁচামেচি, বড্ড বিতর্ক, চর্চা, এবং তার মধ্যে অধিকাংশ চর্চা কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে। এখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই মুহূর্তে টি-20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট থেকে অবসর নিয়েছেন, এবং তারা শুধু ওয়ানডে ক্রিকেট খেলবেন বা খেলছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন যে 2027-এর যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে এই দুজন খেলবেন কি খেলবেন না। এখন প্রশ্ন হলো যে ক্রিকেটে বয়স একটা বিষয়, এবং এই বয়সের বিষয়ের কারণে একজনের অফিসিয়ালি, রোহিত শর্মার অফিসিয়ালি বয়স হচ্ছে 38, আর বিরাটের প্রায় 37, অর্থাৎ 1 বছরে দুজনের বয়সের তফাৎ। কিন্তু এটা বাস্তব যে এই দুইজন খেলোয়াড়, দুই মেরুর দু রকমের খেলোয়াড় হলেও যদি ফিট খেলোয়াড় বলতে চান, তাহলে কিন্তু এদের মধ্যে অনেক কয়েক যোজন এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মা যত না ফিটনেসের ওপর জোর দেন, রোহিত শর্মা আইসাইট প্রচণ্ড ক্ষিপ্র, এবং তিনি সেইভাবেই খেলতে অভ্যস্ত, যেভাবে হচ্ছে ব্যাটে রান আসবে সেভাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই ভারত সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম একদিনের ম্যাচটার পর বিতর্কটা শুরু হয়েছে। বিতর্কটা কি না, রোহিত শর্মা প্যাভিলিয়নে ছিলেন, ভালো রান করেছেন, প্রায় 60 রানের কাছাকাছি রান করেছেন, আর তখন মাঠে খেলছেন বিরাট কোহলি সেঞ্চুরি করার পর কি করলেন রোহিত শর্মা? কিছু বললেন। এই বলাটার মধ্যে কিছুটা হচ্ছে যে গালাগালি ছিল, আর কিছুটা হচ্ছে জোশ ছিল। কিন্তু এটা কাকে বললেন? এই যে সাফল্য, এই সাফল্যটা তিনি যেভাবে পালন করলেন, এর মধ্যে কিন্তু একটা দেখিয়ে দেওয়ার ব্যাপার ছিল। তার কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ভারতের নির্বাচক এবং ভারতের কোচের সঙ্গে বিরাট এবং রোহিতের কিন্তু একটা লড়াই শেষ 1 বছর ধরে চলছে। ভারত সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দুজনেই, অর্থাৎ রোহিত এবং বিরাট দুজনই জানিয়েছিলেন তারা টি-20 আর খেলবেন না। কিন্তু টেস্ট খেলবেন না এটা জানা ছিল না কারোরই। টেস্ট খেলাটা
বোধহয় খেলবেন না এবং তারা ছেড়ে দেবেন, অবসর নেবেন, এটা একটা কিন্তু লোকের কাছে ধাক্কা। এখন প্রশ্ন হলো যে কেন হচ্ছে ছাড়লেন? ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ভারতের যারা টিম তৈরি করেন, সিলেক্টররা, নির্বাচকরা, কোচ এবং হচ্ছে যে ভারতীয় বোর্ড কখনো না সামঞ্জস্য রাখতে পারে, কখনো সামঞ্জস্য রাখতে পারে না। রোহিত বিরাটকে কার্যত বলে দেওয়া হলো যে আমরা সামনের ভবিষ্যতের দিকে তাকাচ্ছি, ফলে ইঙ্গিতটা পরিষ্কার করে দেওয়া হলো। আমাদের প্রশ্ন হলো, সামনের ভবিষ্যতের দিকে যদি তাকাতেই হয়, তার মানে তো এই নয় পুরনো যা কিছু সব হচ্ছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, হতে তো পারে না। অর্থাৎ এই যে ট্রানজিশন পিরিয়ডের কথা আমরা বলছিলাম, সেই ট্রানজিশন পিরিয়ডটা যদি করতে হয় সিনিয়রদের রেখে জুনিয়রদের সঙ্গে নিয়ে তাদেরকে ম্যাচিওর করে তাদেরকে হচ্ছে হাতে হচ্ছে দায়িত্ব তুলে দেয়া, এই কাজটা আগারকার গম্ভীর কিংবা এই নির্বাচক কমিটি করেনি। নির্বাচক কমিটির চেয়ারম্যান হচ্ছে যে আগারকার, আর কোচ হচ্ছে গৌতম গম্ভীর এবং বোর্ড। সবাই ভাবছে যে কালকেই হচ্ছে অস্ট্রেলিয়ার মতো হয়ে যাব, আমরা 3টে দল করব, 3টে ফরম্যাটে 3টে দল করব এবং হচ্ছে সব তারুণ্যে ভরপুর। যখন একটা ব্যাটসম্যান তখন ফুল ফর্মে খেলছে, তাকে হঠাৎ বললো তুমি বসে যাও। বিরাট কি করলেন? বসে গেলেন। বিরাট কি করলেন? টেস্ট থেকেও বসে গেলেন। অথচ অন্তত বিরাট আরো 3 বছর হেসে খেলে টেস্টে খেলতে পারতেন। কার জন্য খেললেন না? এই নির্বাচকদের জন্য। কার জন্য খেললেন না? এই কোচের জন্য। হতে পারে রোহিত একটু অফ ফর্মে ছিলেন, বিরাট বেশ কিছুদিন অফ ফর্মে ছিলেন, কিন্তু তো ফর্মে তো ফিরে এসেছিলেন। সচিন তেন্ডুলকরের ফর্মে ফেরার জন্য যদি 1.5 বছর ধরে ভারতীয় ক্রিকেট অপেক্ষা করতে পারে, তাহলে বিরাট কোহলি কেন নয়? রোহিত শর্মা কেন নয়? এ প্রশ্ন তো উঠবেই। আসলে ভারতীয় ক্রিকেটের মাঝে মাঝে কেউ কেউ দায়িত্ব পায় যাদের এই বাস্তব বোধটা খুব কম। আমাদের বেশ মনে আছে যে যখন সৌরভ গাঙ্গুলি খেলছেন, সেকেন্ড টাইম ফিরে এলেন, ফিরে এসে দুরন্ত কামব্যাক এবং ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাইয়েস্ট রান গেটার, তাকে কার্যত বলে দেয়া হলো স্টিল যে তুমি ভেবে নাও এটাই তোমার শেষ সিরিজ, সেইভাবে তুমি খেলো। যদি তুমি হচ্ছে যে এই সিরিজের পর হচ্ছে অবসর না নাও, তাহলে আবার বসানোর কাজ শুরু হবে। ভাবুন, যে লোকটা সেই সিরিজের হচ্ছে হাইয়েস্ট রান গেটার, তাকে নির্বাচকরা বলে দিচ্ছে যে তোমাকে এই সিরিজই তোমার লাস্ট, আমি হচ্ছে যে রাখবো না। এত নির্বোধ, বুদ্ধিহীন, মাথা মোটা নির্বাচক ভারতীয় ক্রিকেটেই বা ভারতেই হয়, বিসিসিআইতেই দেখা যায়। যখন একটা প্লেয়ার ফর্মে রয়েছে তাকে বাদ দিয়ে দিচ্ছ কোনো কারণ ছাড়া, তাকে বলছো অবসর নিয়ে নাও। রোহিত বিরাটরা মাঝে মধ্যে অফ ফর্ম দেখা যাচ্ছে, সে তো অফ ফর্ম তো প্রচুর ক্রিকেটারের এসেছে। এবারে হলো কি, দলে একটাও এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান নেই। কার হাতে দলের দায়িত্ব দিচ্ছে? শুভমন গিল, যে নিজেও 20টা টেস্ট খেলেনি, তার হাতে দায়িত্ব দেওয়া হলো। ওয়ানডের দায়িত্বকে KL রাহুল, যে আজও নিশ্চিত নয় যে প্রত্যেকটা ওয়ানডে ম্যাচ খেলা তার যোগ্যতা আছে। হতেই পারতো রোহিতকে সামনে রেখে, রোহিত ক্যাপ্টেন, তাকে সামনে রেখে রাহুলকে তৈরি করে একটা সময়ের পর তাকে ছেড়ে দেওয়া হতো, দিতে পারতো। তা না করে হচ্ছে যে হঠাৎ বিপ্লব আনার চেষ্টা হলো। ভারতীয় ক্রিকেটে এই যে বিপ্লব আনার চেষ্টা এবং গৌতম গম্ভীরদের এই যে বিপ্লব আনতে গিয়ে একটা দলকে কিভাবে মানে
সখাত সলিলে ডুবে মারা চেষ্টা করছে, সেটা তা প্রমাণিত। এই কোচের আন্ডারে, এই নির্বাচক আগারকার গম্ভীরের আন্ডারে এই দল ভারতের মাটিতে লজ্জাজনকভাবে হচ্ছে নিউজিল্যান্ডের কাছে হেরেছে 3-0, সাউথ আফ্রিকাদের কাছে 2-0 হেরেছে। এরপর ভারতের মাটিতে দাঁড়িয়ে হেরেছে, এরপর মুখ তুলে কথা বলে কি করে? ট্রানজিশন পিরিয়ড, তাহলে এমন ট্রানজিশন করো কেন? এমন পরিবর্তন দলের মধ্যে আনো কেন যে পরিবর্তন হচ্ছে যে দলটা হচ্ছে হেরে যায়? আমরা সবসময় জেনে এসেছি যে অভিজ্ঞতা আর তারুণ্য এর মিশেল হচ্ছে দল তৈরি হবে। তাহলে কেন এরকম দল তৈরি করা হয়েছে? ভারতীয় ক্রিকেটে এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এই আগারকার যেটা হচ্ছে বেশিরভাগ সময় ওই সৌরভ গাঙ্গুলির বদান্যতায় খেলেছিল, আগারকার আর হচ্ছে এই গৌতম গম্ভীর দুজনই হচ্ছে বিজেপির লবি বলে, হ্যাঁ, জয় শাহের হচ্ছে যে কাছাকাছির লোক, বিজেপির লবি বলে হচ্ছে যে মাথা তুলে দাঁড়িয়ে এখনো রয়েছে। অন্য কেউ হলে ঘাড় ধাক্কা দিয়ে হচ্ছে বার করে দেওয়া হতো এই গৌতম গম্ভীর আর হচ্ছে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারকে। ভারতীয় ক্রিকেটকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এরা যে জায়গায় এনে ধাক্কা ফেলেছে, তাতে হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হতো। কপিল দেবকে ড্রপ করানোর জন্য, টেস্টে ড্রপ করানোর জন্য সুনীল গাভাস্করের মতো লোককে ইডেনে হচ্ছে কমলা লেবু আর কলার খোসা খেতে হয়েছিল। তারপর বলেছিলেন আমি কোনোদিন হচ্ছে ইডেনে খেলতে আসবো না। কি না কপিলকে হচ্ছে বসানো হয়েছে কেন? অন্যায় করে বসিয়েছিলেন বোম্বে লবি তখন। যেভাবে অন্যায় করে সৌরভ গাঙ্গুলিকে জোর করে হচ্ছে রিটায়ারমেন্ট নিতে বাধ্য করা হয়েছিল, ঠিক একইভাবে গৌতম গম্ভীর এবং অজিত আগারকাররা দলটাকে ভেঙে চুরে, যে দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এলো সেই দলটাকে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। মাঠের মধ্যে দাঁড়িয়ে রোহিত শর্মাকে বলতে বলছে আরে জো বল রে কর বলে একটা গালাগালি দিচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছে কে এল রাহুল হচ্ছে ক্যাপ্টেনশিপ করছে, জানে না কিছু। সবাইকে দিয়ে তো, সবাই তো আর ক্যাপ্টেন হয় না। সচিন তেন্ডুলকর তো ক্যাপ্টেন নয়, ক্যাপ্টেন মেটেরিয়াল নয়, তাই তো ছেড়ে দিয়েছিল। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন মেটেরিয়াল, তাই হচ্ছে টানা 5 বছর ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথম থেকেছিল। এটা তো বুঝতে হবে। ফলে ভারতীয় ক্রিকেটকে যে জায়গায় আজকে হচ্ছে এনে দাঁড় করিয়েছে, তার সম্পূর্ণ দায় গৌতম গম্ভীর এবং অজিত আগারকার এবং এই বোর্ড, জয় শাহের তৈরি করে যাওয়া বোর্ড, সব দায়িত্ব নিতে হবে। আবারও বলছি, যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, এটা যদি অন্য সময় হতো তাহলে এই নির্বাচক কমিটি গৌতম গম্ভীর এবং আগারকারকে ঘাড় ধাক্কা দিয়ে বিসিসিআর অফিস থেকে বার করে দেওয়া হতো, এবং এটাই তাদের প্রাপ্য। আগামী দিনে ভারতীয় ক্রিকেট কিভাবে ঘুরে দাঁড়াবে সে তো পরের ব্যাপার, কিন্তু ভারতীয় ক্রিকেটকে এই জুটি জয় শাহ, আগারকার এবং হচ্ছে গৌতম গম্ভীর জুটি, সব বিজেপির লবি, রাজনীতি করতে গিয়ে ক্রিকেটটার হচ্ছে যে 12.5 আনা নষ্ট করে দিয়েছে। এখনই এদের অপসারণ দরকার, নইলে ভারতীয় ক্রিকেট আরো নিচে নামবে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.